ওকে, আজকে হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইনের থার্ড ক্লাস। এই ক্লাসে বেসিক্যালি আমরা যে টপিকগুলো দেখব সেটা হচ্ছে কিভাবে সাপ্লায়ার অথবা ভেন্ডর লিস্ট অ্যাড করতে হয়, তারপরে কিভাবে পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ার ক্রেডিট, চেক, এক্সপেন্স, ক্রেডিট কার্ড ক্রেডিট, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপর রিকারিং ইনভয়েস অ্যান্ড বিল, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, কিভাবে মাল্টি কারেন্সি নিয়ে কাজ করতে হয়। দেন হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রো অ্যাডভাইজার এক্সামের জন্য গাইডলাইন দিব, কিছু অফিসিয়ালি কিছু আনঅফিসিয়ালি, তারপরে হচ্ছে কি ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন। এই প্রত্যেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব। ওকে, সবার আগে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত কুইক বুকসে। গতদিন আমরা কাস্টমার রিলেটেড প্রত্যেকটা কাজ আমরা দেখে আসি, তাই না? আজকে আমরা দেখবো হচ্ছে সাপ্লাই রিলেটেড বেসিক্যালি কাজ। তাহলে যেহেতু সাপ্লাই রিলেটেড কাজ করব, তাহলে অবশ্যই আগে কি আমাকে সাপ্লায়ার গুলাকে অ্যাড করতে হবে। এখন সাপ্লায়ার কারা? যাদের কাছ থেকে আমি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস পারচেজ করে থাকি, তাই না? সেটাকে বলা হয় কি সাপ্লায়ার। এখন সাপ্লায়ারের আন্ডারেও আমরা অ্যাড সাপ্লায়ার করতে পারি, অথবা আমরা আহ আরেকটা জায়গা থেকে করতে পারি। এই যে এক্সপেন্সের আন্ডারে সাপ্লায়ার অপশনে যেতে পারি। দুই জায়গা থেকে করা যাবে, প্লাস নিউ থেকেও করা যাবে। এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমরা প্রথমে এখানে কি করব, অ্যাড সাপ্লায়ার আগে একটা ম্যানুয়ালি অ্যাড করব। আমরা ঠিক যেভাবে কাস্টমার অ্যাড করে আসি অ্যাট দ্য সিমিলার প্যাটার্ন আমরা সাপ্লায়ারকেও ঠিক একইভাবে অ্যাড করব। তাহলে অ্যাড সাপ্লায়ার হিসেবে আগে আমরা অ্যাড করব। এখানে সবগুলা ইনফরমেশন আমাদের জানা, তাই না? কি কি চাচ্ছে, কি কি চাচ্ছে না, তাই তো? এখন আমাদের শুধু দরকার কি সাপ্লায়ারের নেম। যদি আমার কাছে এটাও থাকে তাও কি আমার ডাটা বা ইনফরমেশনটা নিয়ে নিবে। তাহলে আমরা দিব হচ্ছে মিস্টার মাইকেল বা মিস্টার মাইক দিলাম, ঠিক আছে? মিস্টার মাইক। তার আর কোনো ইনফরমেশন নাই। হ্যাঁ, তবে এই যে এখানে অ্যাজ অফ ডেটটা, এই জায়গাটা একটু অবশ্যই সবাই মাথায় রাখবেন। আমরা কত সালে ডাটা নিয়ে কাজ করতেছি? 23। ওকে, এখানে ওপেনিং ব্যালেন্স দিবেন 0, ঠিক আছে? না হলে এটা যদি না করেন তাহলে কি হয়ে যাবে, 25 সাল হয়ে যাবে সেটা। ওকে, সেভ করে দিব। আবার সাপ্লায়ার অপশনে ব্যাক করে চলে যাই। এই যে আমার সাপ্লায়ারের জন্য কি প্যানেলটা ওপেন হয়ে গেছে, তাই তো? প্রথমে হচ্ছে আমাদের পারচেজ অর্ডার, তারপরে ওভার ডিউ, তারপরে ওপেন বিল, তারপরে আসেন পেইড। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা ঠিক একইভাবে গত দিনের মতো এখানে আমরা কিছু একটু বোঝার চেষ্টা করব। সাপ্লায়ারের আন্ডারে আমাদের যে সাপ্লাই রিলেটেড ফর্মগুলো আছে সেগুলো দেখব। আচ্ছা, পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার মানে কি? আমি যখন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস কারো কাছ থেকে পারচেজ করতেছি বা করতে চাই, ঠিক আছে, সেটাকে যদি আমি সাপ্লায়ারকে পাঠাই সেটাকে বলা হবে কি পারচেজ অর্ডার। ঠিক এটা কি রকম ছিল, ওয়ান কাইন্ড অফ কি এস্টিমেটের মতো ছিল, তাই না? আমাকে সেল করব, আমি কোন একটা প্রোডাক্ট সেল করব, ওই যে ব্যক্তি আমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেজ করবে সে আমাকে কি পাঠাইতো, এস্টিমেট পাঠাইতো, তাই না? যে কিনবে আমার কাছ থেকে সে কি পাঠায়, এস্টিমেট পাঠায়। আর আমি যদি কারো কাছ থেকে কিনতে চাই তাহলে আমাকে দিতে হবে কি পারচেজ অর্ডার, ঠিক আছে? তারপরে পারচেজ অর্ডার থেকে আমার কিসে রূপান্তর হয়, বিলে রূপান্তর হয়, তাই না? পারচেজ অর্ডার থেকে কি করি, বিলে রূপান্তর হয়। ঠিক একইভাবে এস্টিমেট থেকে কি হয়, ইনভয়েস হইতো। এস্টিমেট থেকে কি ইনভয়েস হতো, ঠিক একইভাবে পারচেজ অর্ডার থেকে বিল। তারপরে বিলকে যদি পেমেন্ট করা হয়, আমি যদি বিলের টাকা পরিশোধ করে দিই তাহলে সেটা কি হবে, পে বিল। আর কাস্টমার ক্ষেত্রে সেটা কি নামে ছিল, রিসিভ পেমেন্ট নামে ছিল, তাই না? আচ্ছা, তারপরে দেখেন সাপ্লায়ার ক্রেডিট। সাপ্লায়ার ক্রেডিট মানে কি, আমি কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করছি, সেটার বাকিতে হোক বা নগদে হোক, যে মাধ্যমে পারচেজ করি না কেন, যদি প্রোডাক্টটা আমি ফেরত দিই, প্রোডাক্টটা কি করি, ফেরত দিই, তাহলে সেটা কি হবে, সাপ্লায়ার ক্রেডিট। অথচ দেখেন কাস্টমারের আন্ডারে দুইটা জিনিস ছিল, একটা কি ছিল, ক্রেডিট নোট ছিল, একটা কি ছিল, রিফান্ড রিসিভ ছিল, তাই না? দুইটা মাধ্যমেই কি টাকা আমি তাকে ব্যাক করতাম, হয় ক্রেডিট নোটের মাধ্যমে, মানে প্রোডাক্টটা পরবর্তী কোনো ইনভয়েসের সাথে আমি সেটেল করতাম, অথবা যদি আমি ক্যাশ টাকা দিয়ে যদি তাকে কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকি, তখন যদি ফেরত আসে তখন তাই কি রিফান্ডের মাধ্যমে দিতে হয়, তাই না? সেটা কি করতাম, আমরা রিফান্ড রিসিভ দিয়ে করতাম।
কিন্তু সাপ্লায়ারের ক্ষেত্রে এটা একটা সীমাবদ্ধতা, আপনি নগদ টাকায় পারচেজ করেন অথবা বাকিতে পারচেজ করেন, যেটার মাধ্যমে আপনি পারচেজ করেন না কেন, আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। মানে ফেরতের অপশন আসছে, আপনাকে ব্যবহার করতে হবে সাপ্লায়ার ক্রেডিট, হোক সেটা নগদে, হোক সেটা কি বাকিতে, দুটা যে কোনোটাই হইতে পারে। ওকে, তারপরে আসেন এক্সপেন্স। এক্সপেন্স মানে কি, যদি নগদ টাকায় আমি কারো কাছে কোনো জিনিস ক্রয় করে থাকি, ঠিক একইভাবে যদি নগদ টাকায় কারো কাছে আমি বিক্রি করতাম তাহলে কি হতো, সেটা সেলস রিসিপ্ট, মানে ওই যে কি ক্যাশ মেমো, যেটাকে আমরা বাংলা বলি কি ক্যাশ মেমো। ঠিক একইভাবে আমি নগদ টাকা দিয়ে যদি কারো কাছে কোনো জিনিস ক্রয় করে থাকি তাহলে সেটা কি হবে, আমার এক্সপেন্স হিসেবে ট্রিট করতে হবে। আচ্ছা, এরপরে আসেন চেক। এই চেকটাকে আমি বলি হচ্ছে ওয়ান কাইন্ড অফ শর্টকাট। আমরা যখন এক্সপেন্স করতে যাব, মানে কোন একটা খরচ যখন আমরা করতে যাব, তখন আমাদের পেমেন্ট মেথড লেখা থাকবে। কিসের মাধ্যমে আমি পেমেন্ট করব, চেকের মাধ্যমে করব না নগদ টাকার মাধ্যমে করব। আমরা কিন্তু ওই জায়গায় এই অপশনটা পাবো। আপনি যদি চেকে যান তাহলে জিনিসটাকে স্পেসিফাই করে দিতেছেন যে আপনি চেকের মাধ্যমে সেই জিনিসটা করতেছেন। এমন না যে পরে করা যাবে না, পরে যদি আপনি এক্সপেন্সের ভিতরে যান সেই অপশনটা থাকবে। এটা তারা আলাদা করে রাখছে আপনার সুবিধার্থে। আপনি চাইলে চেকের যে কাজটা সেটা আপনি এখান থেকেও যাইতে পারেন, অথবা আপনি এক্সপেন্সের ভিতরে গিয়ে পেমেন্ট মেথডে চেক বলতে পারেন, দুটাই অ্যাভেলেবেল। তারপরে আসেন ক্রেডিট কার্ড ক্রেডিট। ক্রেডিট কার্ড ক্রেডিট বলতে কি বোঝায় বলেন তো, কে বলতে পারবেন? ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ। ক্রেডিট কার্ড ক্রেডিট, এনিওয়ান? ক্রেডিট কার্ড ক্রেডিট, এই পরে খাওয়া, খালি খাচ্ছে, খাওয়া দাওয়া করে আসে নাই। ক্রেডিট কার্ড যেমন রোজা রাখা বাদ দিয়ে চুইংগাম খাইতেছে মেরে। হ্যাঁ, বলেন ভাই, আনন্দ ভাই বলেন। ক্রেডিট কার্ড রিসিভ না, হ্যাঁ, ক্রেডিট কার্ড রিসিভ করলে তো লোন হবে, কিন্তু এখানে তো সেই জিনিসটা না। ক্রেডিট কার্ড ক্রেডিট মানে বোঝাচ্ছে, দেখেন এই জিনিসটা কোথায় রাখছে, কুইক বুকস কিন্তু ঠান্ডা মাথার ব্যক্তি, সে কিন্তু চিন্তা ভাবনা করে এখানে রাখছে। ক্রেডিট কার্ড ক্রেডিট মানে হচ্ছে আপনি ক্রেডিট কার্ড দিয়ে কোনো জিনিস আপনি পারচেজ করছেন, সেই ক্রেডিট কার্ডে দিয়ে যে জিনিসটা পারচেজ করছেন সেটাকে যদি আপনি ফেরত দেন। ধরেন ক্রেডিট কার্ড দিয়ে আপনি একটা বোতল কিনছেন, আপনি সুপার শপে গেছেন একটা বোতল কিনছেন ক্রেডিট কার্ড ব্যবহার করে, এখন বোতলটা কোনো কারণে একটা ডিফেক্ট ধরা পড়ছে, আপনি ফেরত দিতেছেন, হ্যাঁ, তাহলে এটাকে দিতে হবে ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে। এটা আপনি সাপ্লায়ার ক্রেডিট দিয়ে দিতে পারবেন না। কারণ কি, এটার জন্য আপনি কি পেমেন্ট মেথড ব্যবহার করছেন, ক্রেডিট কার্ড। ঠিক আছে, ক্রেডিট কার্ড দিয়ে যদি ফেরত হয় তাহলে সেটা আমাকে দিতে হবে কি ক্রেডিট কার্ড ক্রেডিট ব্যবহার করে। কথা বুঝাতে পারছি? তাহলে এইখানে প্রত্যেকটা জিনিস আমার ক্লিয়ার। এক্সপেন্স, চেক, বিল, পে বিল, পারচেজ অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, অ্যাড ক্রেডিট কার্ড। ওকে, এরপরে আসেন, আমরা পারচেজ অর্ডার তো বুঝলাম, তারপরে ওভারডিউ দেখলাম। ওভারডিউ আর ওপেন বিলের মধ্যে পার্থক্য কি? ওভারডিউ মানে কি, যে বিলটা কি আমার ডেট ওভার হয়ে গেছে সেটা কি আমার ওভারডিউ। আর ওপেন বিল মানে কি, বিল এখনো আছে, আমি টাকা পরিশোধ করি নাই, সেটা হচ্ছে ওপেন বিল। আর হইতেছে পেইড, 30 দিনে, গত 30 দিনে কত পরিশোধ করছি সেটাই বার ডায়াগ্রামে দেখাবো। এখন এটা তো আমি একটা অ্যাড করলাম, এখন আসেন ইম্পোর্ট করার পালা। নিউ সাপ্লায়ারের পাশে ড্রপ ডাউন মেনু থেকে আমি যাব কিসে, ইম্পোর্ট, তাই না? সিমিলার ভাবে আপলোড করতে হবে, ম্যাপিং করতে হবে, কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব, ডাউনলোড স্যাম্পল ফাইল। আগের মতো। হ্যাঁ, কাস্টমারে যেরকম আর কি। দেখি ফাইলটাকে আগে আমরা ওপেন করি, এনেবল এডিটিং, শুধু কলাম হেডিং রেখে বাকিগুলোকে ডিলিট করে দেব। আচ্ছা, কই যেন সাপ্লাই লিস্ট, হ্যাঁ, যা যা রাখছি সব খালি কপি করে আনবেন, ফাইলটাকে আমি ওইভাবে সাজা রাখছি। ঠিক আছে, আমার ম্যান্ডেটরি ফিল্ড একটাই, কিন্তু ভাই মাথা রাখতে হবে, সেটা কি নাম, তাই না? ওকে, এবার আমরা কুইক বুকস আপলোড করব, ব্রাউজ করব, আপলোড করা কমপ্লিট। তারপরে যাব হচ্ছে নেক্সট অপশনে, আমার ম্যাপিং সবকিছু ঠিক আছে,
নেক্সট এই যে দেখেন ডেট ফরম্যাট, এখানে কিন্তু তারা ডেট ফরম্যাট কি দিছে, ইয়ার, মান্থ, ডেট। ভালো করে দেখছেন তারা ইন্ডিকেশনটা কি দিছে? অথচ আমরা যখন আমাদের কোম্পানিটা সেট আপ করি তখন কি ছিল, মান্থ, ডেট, ইয়ার। কিন্তু যখন আপলোড করতে যাচ্ছি তখন কিন্তু তারা ওই ফরম্যাট আমাকে সাজেস্ট করতেছে না। আগে কি লিখতে হবে, ইয়ার লিখতে হবে, তারপর হাইপেন দিয়ে মান্থ, তারপর হাইপেন দিয়ে কি ডেট। ঠিক আছে, ওকে, 2023 মান্থ, ডেট, তাই তো? এবার এটাকে কপি করে পেস্ট করব। এটা যদি না করতাম তাহলে কি হতো জানেন, ভুল হয়ে যেত। আর সবগুলো 25 সালে, ওই যে একজন আপু আমাদের এখানে কমেন্ট করছিল না, মনে আছে গ্রুপে, 25 সাল হয়ে গেছে, এই কারণেই হয়েছে। মানে কাজ করার সময় তো ব্রেনে থাকে না, আসলে কই যে থাকে, কোন দুনিয়াতে থাকে। ভুল আমার হয়েছিল, তো পরে যে আবার ভিতরে যায় চেঞ্জ। হ্যাঁ, কাজ করার সময় ব্রেন থাকে না ভাই, কি বলবো। পাসওয়ার্ডে করছি। ইম্পোর্ট করব, সাকসেসফুলি আমার ইম্পোর্ট কমপ্লিট, ওপেন ব্যালেন্স সহ। এখন যদি আমি একটা ওপেন ব্যালেন্সে ক্লিক করি, দেখেন এটা 23 সালেরটাই নিছে। এই যে দেখেন 23 সাল নিছে না, জি। 1/1/23 নিছে না। যদি আমি ওইখানে ওটা ঠিক না করে আসতাম তাহলে আমার 25 সাল নিয়ে বসে থাকতো সব। বুঝতে পারছি? তাহলে এইভাবে করে আমরা সাপ্লায়ারকে অ্যাড করতে পারি। এখন ঠিক একইভাবে আপনার কাউকে ভালো লাগতেছে না, এখানে ড্রপ ডাউন থেকে গিয়ে তাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন যদি কারো প্রয়োজন নাই। অবশ্যই কি ওই ব্যক্তির কোনো ট্রানজেকশন যাতে না থাকে। যদি ট্রানজেকশন থাকে তাহলে কিন্তু ইনঅ্যাক্টিভ করা যাবে না। তারপরে এখানে ছোট্ট সেটিংস আইকন থেকে ক্লিক করে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এটা আমরা দিব। দেওয়ার পরে দেখেন এই যে চলে আসছে। তারপরে এখান থেকে আপনি কি করতে পারেন, মেক অ্যাক্টিভ করে নিতে পারেন। ঠিক আছে, এখন আপনার প্রিন্টের পালা। আপনি এখান থেকে প্রিন্ট অপশনে প্রিন্ট ক্লিক করা মাত্রই আপনার সামনে কি জিনিসটা প্রিন্ট বা ডাউনলোড আকারে চলে আসবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের সাপ্লায়ার নিয়ে কথোপকথন। জি, যা যা করাবো সবই অ্যাসাইনমেন্ট। ভাই অ্যাসাইনমেন্ট গুলো এবার নোট করুন। হ্যাঁ, ভিডিওতে আছে। না, ওইভাবে না। এইভাবে এভাবে ফার্স্ট অ্যাসাইনমেন্ট ডান, দা এখান থেকে রিফ্লেক্স। তারপরে আবার দেখুন। ওকে, নাইস। এরপরে আসেন পেমেন্ট মেথড অ্যাড করব। একটু রাফ এন্ড টাফলি যাব। পেমেন্ট মেথড অ্যাড করব। পেমেন্ট মেথড বলতে আমরা কি বুঝবো? পেমেন্ট মেথড হচ্ছে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে বিভিন্ন ভাবে টাকা পে করতে পারে, তাই না? হোক সেটা মোবাইল ব্যাংকিং, হোক সেটা অন্য যে কোনো মাধ্যম। হ্যাঁ, বিকাশ হইতে পারে, নগদ হইতে পারে, ইউ ক্যাশ হইতে পারে, পেপাল হইতে পারে, পে ইউনিয়ন, যে কোনো মাধ্যম হইতে পারে, তাই না? এখন আমরা এটা কোথায় পাবো? গিয়ার আইকনে যাব, সেখান থেকে অল লিস্টের আন্ডারে যাব। এটাকে বলি হচ্ছে শুভঙ্করের ফাঁকির জায়গা। ঠিক আছে, পরে বুঝবেন, এটা এখন বুঝবেন না। অনেক জিনিস আছে যেটা ইনভিজিবল আছে, ম্যাজিকের মতো চলে আসবে। আচ্ছা, পেমেন্ট মেথডে যাব। দেখেন কয়টা পেমেন্ট মেথড অ্যাড করা আছে, ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডেবিট, ডিরেক্ট ডেবিট। ঠিক আছে, এখন এইখান থেকেও আপনি চাইলে আপনি ক্যাশ দিয়ে কত ধরনের ট্রানজেকশন করছেন সব আপনি এখান থেকে রিপোর্টটা রান করতে পারেন। আপনার মনেই হইতে পারে যে আচ্ছা, আমি এই মাসে যে আমি ক্যাশ দিয়ে কত ট্রানজেকশন করছি, কত রিসিভ করছি, কত স্পেন্ড করছি, সেটা আমার জানার প্রয়োজন পড়তে পারে। তখন আপনি এই যে ক্যাশের আন্ডারে যে রান রিপোর্ট আছে, সেটাকে রান রিপোর্ট করলেই কি আপনি সম্পূর্ণ তার ডিটেলস গুলাকে দেখতে পাবেন। আর পাশে যে ড্রপ ডাউন, সেখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, ইনঅ্যাক্টিভ করতে পারেন। আচ্ছা, নিউতে যাব। ধরেন আমি একটা অ্যাড করব, ধরেন বিকাশ, বিকাশ বাবা জীবনকে অ্যাড করব। ঠিক আছে, যদি কোনো কার্ড হয় তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, আর না হলে কোনো কিছুই দরকার নাই, জাস্ট সেভ করে দিবেন। একদম সিম্পল। তারপর আবার অ্যাড করার প্রয়োজন, নিউতে যাবেন, ধরেন হইতেছে নগদ। ঠিক আছে, যদি কোনো কার্ড না থাকে সিলেক্ট করার দরকার নেই, সেভ করে দেন অ্যাজ ইট ইজ ভাবে। ঠিক আছে, এভাবে করে কি আমরা পেমেন্ট মেথড গুলোকে অ্যাড করতে পারি। এখন আপনার রিপোর্টের দরকার, মানে আপনার কাছে কি কি পেমেন্ট মেথড আছে, এই যে এখান থেকে প্রিন্টের অপশনে যদি যান, তাহলে আপনার পেমেন্ট মেথড গুলা তারা কি এখানে শো করতেছে। আপনারা এটাকে পেমেন্ট মেথডটাকে অ্যাসাইনমেন্টের সাথে সাবমিট করবেন।
বুঝছেন? এই শীটটা, নট অন্যটা। ওকে, তাহলে পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করা দেখলাম। এরপরে আসেন মাল্টি কারেন্সি ইনভয়েস, সাপ্লাই রিলেটেড ফর্ম করছেন গত দিনে অ্যাসাইনমেন্ট সবাই কমপ্লিট করছেন? জি ভাই অর্ধেক করে। আচ্ছা, করেন করেন, আপনাদের সুযোগ দিছি, আপনারা করবেন এখন। চেঞ্জ চেঞ্জ করা করেন। হবে নাকি? হ্যাঁ ওইটার গতকালের মতোই বোধহয়। হ্যাঁ, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ভাই এর মধ্যে তো আবার নেন্সি নাই তো? না 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 ভাই, নেন্সি বহুত জ্বালাইছে। ভাই বুঝছেন, এই ব্রেন থেকে বের হওয়া জিনিস, বুঝেন নাই? সহজের জন্য তো দিই নাই আপনাদেরকে। আম, কিন্তু জিনিসটা ভালো, অনেক কিছু বোঝা গেছে, তাই না? মানে আর কি টেকনিক্যালি কিভাবে আপনার যদি প্রত্যেকটা লাইনে ডিসকাউন্ট হয়, তাহলে কিভাবে কাজ করা যায় সেই জিনিসটা আপনারা ওখান থেকে বুঝতে পারবেন। ওকে, এবার আসেন, আপনারা তো ফাইল অনুযায়ী করবেন ঠিক অ্যাজ ইট ইজ ভাবে গত দিনের মতো। আমি একের পর এক আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে? ক্লাস নিতে যাব। প্রথমে সর্বপ্রথম কি করব? পারচেজ অর্ডার করব। আচ্ছা, জেমস ক্লার্কের নামে আমি একটা কি করব? পারচেজ অর্ডার করব, বা জেমস ক্লার্কের কাছ থেকে আমি কি কোন একটা প্রোডাক্ট অথবা সার্ভিস পারচেজ করতেছি। তাহলে পারচেজ, এখানে দুইটা স্ট্যাটাস, একটা হচ্ছে ওপেন, একটা কি ক্লোজড। যখন কাজ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সেটা ক্লোজড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, পারচেজ অর্ডার ডেট 2023, তাই না? 23 এপ্রিলের 1 তারিখ। আচ্ছা, এইখানে দেখেন বেসিক্যালি যখন আমরা কোনো এক্সপেন্স করতে যাই তখন সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, একটা হচ্ছে কি আইটেম ডিটেলস। আইটেম ডিটেলসে কি কি আসে? যেগুলো আমরা প্রোডাক্ট এবং সার্ভিস, সেগুলো আসবে কোথায়? আইটেম ডিটেলস। এখন এই প্রোডাক্ট এবং সার্ভিস ব্যতীত আপনি যদি অন্য কোনো এক্সপেন্স করে থাকেন তাহলে সেটা কিসের মাধ্যমে দিতে হবে? ক্যাটাগরি ডিটেলস। ধরেন আপনার প্রতিষ্ঠানের কোনো একটা এক্সপেন্স হইলো, যে আপনার কি বলবো, যে মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তাই না? সেটাকে তো আর আপনি আইটেম ডিটেলস দিয়ে দিতে পারবেন না, দিতে হবে কি দিয়ে? ক্যাটাগরি ডিটেলস। আপনি যদি ক্যাটাগরি ডিটেলসে যান তাহলে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট এবং সার্ভিস খুঁজে পাবেন না, সবগুলাই কি এক্সপেন্স রিলেটেড বা অন্য কিছু রিলেটেড আপনি পাবেন চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে আমরা যাব প্রোডাক্ট এবং সার্ভিসে। সার্জিক্যাল ইকুইপমেন্ট নিব হচ্ছে 10টা, 600 টাকা করে, ভ্যাট এক্সামটেড। ওকে, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট এটা নিব হচ্ছে 5টা, এটা কাস্টমাইজ করব 500 টাকা করে, এটার উপরে হচ্ছে এক্সামটেড। আপনি চাইলে আপনার কাস্টমার মানে কার কাছে আপনি বিক্রি করবেন চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত কিছু করব না, তাহলে কি কাজটা করতেছি? কাজটা করতে জেমস ক্লার্কের নামে একটা পারচেজ অর্ডার করতেছি এপ্রিলের 1 তারিখ 2023-এ। কত? 8,500। আচ্ছা, আমরা যখন এস্টিমেট করে আসছিলাম তখন আমাদের হাতে কি অপশন ছিল? একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস সৃষ্টি করা, তাই না? কিন্তু আমরা পারচেজ অর্ডারের ক্ষেত্রে সেই অপশনটা পাবো না। তাহলে আমরা এখান থেকে যাব 7 ক্লোজ। সেলস রিলেটেড বা কাস্টমার রিলেটেড যাবতীয় যে কাজগুলো সেগুলোর ইম্প্যাক্ট আমরা দেখব কোথায়? সেলস এর মধ্যে। আর সাপ্লাই রিলেটেড যাবতীয় যে ইম্প্যাক্ট গুলো আছে সেগুলো আমরা দেখব কোথায়? এক্সপেন্সে। নেভিগেশন প্যানেলের কোথায়? এক্সপেন্সে। তাহলে এক্সপেন্সে চলে যাব। এখানে আপনাদেরকে একটু বদার করবে কারণ এখানে একটা ফিল্টার দেওয়া থাকে সব সময়। এই ফিল্টারটাকে কারেকশন করবেন। এই যে ফিল্টারে ক্লিক করে কাস্টম দিবেন, জানুয়ারি 2023 থেকে এ পর্যন্তই দিন, অ্যাপ্লাই। এই যে সব চলে আসছে না? এখন এটা কি আপনার পারচেজ অর্ডার 1001। ওকে, এটা ডুপ্লিকেট করে রাখি। এবার পারচেজ অর্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন পারচেজ অর্ডারের 8,500 বাম পাশে লেখা আছে কি? কপি টু বিল।
বিলে কপি করার জন্য। তাহলে আমরা কি করব, কপি টু বিল, তাহলে সেটা কোথায় চলে যাবে, বিলে সরাসরি চলে যাবে, মানে এখানে পার্সিয়াল করার কোনো সুযোগ আপনি পাবেন না। ওকে, টার্মস ধরলাম হচ্ছে 30 দিন, বিল হবে হচ্ছে 4 তারিখ। ওকে, ক্যাটাগরি ডিটেলস নাই। এখন তাহলে কি আমার প্রোডাক্ট কি আমি চেঞ্জ করতে পারবো না? অবশ্যই। এই যে দেখেন, এখান থেকে আপনি এসে ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারবেন। বুঝাতে পারছি? মানে ম্যানুয়ালি এসে সেই জিনিসটাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে পারবেন। মানে ওইভাবে পার্সেন্টেজ, রিমেনিং ব্যালেন্স ওইভাবে আপনার করার সুযোগ নেই। ধরেন 8টা তার কাছে আমি পারচেজ করব, আর এটা নিব হচ্ছে 3টা, ঠিক আছে? তাহলে আমার বিল কত টাকার হবে, 6,300 টাকার বিল হবে। তাহলে সেভ এন্ড ক্লোজ করব। দেখেন, পারচেজ অর্ডার ছিল 8,500, আমার বিল হয়েছে কত, 6,300। এখন আপনি চাইলে প্লাস নিউ থেকে এখানে পে বিলে যেতে পারেন, অথবা ওই বিলটাকে আপনি ওপেন করে নেন। ওপেন করার পরে এই যে এখানে একটা অপশন আসছে কি, মেক পেমেন্ট, মেক পেমেন্টে চলে যাব। এই যে বিল পেমেন্টে চলে আসে না অটোমেটিক্যালি, পেমেন্ট ডেট 10 তারিখে পেমেন্ট করছি তাকে। এই যে দেখেন, ব্যাংক বা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, মানে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে টাকাটা দিচ্ছেন। ধরলাম ব্যাংক অফ আমেরিকা দিয়ে আমি টাকাটা পরিশোধ করতেছি। এই যে দেখেন কত টাকা, 6,300, কারণ আমার ইনভয়েস ছিল কত, 6,300 টাকা। এই জন্য আমার ইনভয়েসের পেমেন্টটা আমি করে দিচ্ছি, সরি বিলের পেমেন্টটা আমি করে দিলাম। এই যে দেখেন 6,300, বিল পেমেন্ট হয়ে কি মাইনাস 6,300 হয়ে গেছে। ঠিক আছে, একটা পারচেজ অর্ডার থেকে সেটা কি করলাম, বিলে করলাম, বিল থেকে আমরা কি করলাম, পেমেন্ট দিয়ে দিলাম, তাই তো? এইভাবে করে আমাদের একটা পারচেজ অর্ডার থেকে এতে চলে আসছে। দেখেন, যখন আবার কপি টু বিলে যায় না, তখন বাকি অবশিষ্ট টাকা দেখাচ্ছে। বুঝাতে পারছি? যখন আমরা অবশিষ্ট, কারণ ক্লোজ তো হবে না ভাই। ক্লোজ কখন হবে, যখন এই পারচেজ অর্ডারের সম্পূর্ণ জিনিসটা কি একবারে বিলে কনভার্ট হয়ে যাবে, তখন গিয়ে ওইটার স্ট্যাটাস, এই যে এইটার স্ট্যাটাসটা কি হবে, ক্লোজড হবে। এর আগ পর্যন্ত সে ওপেন ভাবেই ঘুরতে থাকবে। ঠিক আছে, বুঝাতে পারছি? ওকে, তাহলে পারচেজ অর্ডার থেকে আমরা বিল করলাম, সরি বিল করে পে বিল করলাম। এবার আসেন আমি একটা এক্সপেন্স করব। এক্সপেন্স মানে কি, আমি ক্যাশ টাকায় সেল করতেছি, সরি ক্যাশ টাকায় কারো কাছে পারচেজ করতেছি। কি ডেভিসের কাছ থেকে আমি পারচেজ করব। এই দেখেন ডান পাশে সে আমাকে বলতেছে অ্যাড টু অ্যান এক্সপেন্স, মানে তার নামে জানুয়ারি 1, 2023 তারিখে একটা বিল আছে। এটা এটা মানে কি, ওই যে ওপেনিং ব্যালেন্স, তাই না? ওই ব্যক্তির ওপেনিং ব্যালেন্স ছিল কত, 567। এখন যদি আপনার অ্যাড করার প্রয়োজন হয়, অ্যাডে ক্লিক করলে সে এটা এখানে অ্যাড হয়ে যাবে এই এক্সপেন্সের সাথে, বুঝছেন? কারণ আমরা কি, বাকিতে কোনো জিনিস থাকলে আমরা যখন টাকা আদায় করতে যাই, তখন কি করি, অনেক সময় চেষ্টা করি যে আগের থেকেও কিছু টাকা নেওয়া। এখন আপনি চাইলে এটাকে অ্যাড করলে, আপনি যদি এটাকে অ্যাড করেন, তাহলে এটা কি হবে, এই এক্সপেন্সের সাথে সেটা অ্যাড হয়ে যাবে। আমি চাচ্ছি না। পেমেন্ট অ্যাকাউন্ট কোথায় পেমেন্ট করব, ব্যাংক অফ আমেরিকা থেকে। এই যে দেখেন, এখানেও কিন্তু চেক অপশন আছে, আছে না? চেক অপশন আছে, আপনি যদি চাইলে ওইখান থেকেও যেতে পারতেন, অথবা আপনি এখান থেকে যেতে পারতেন। তাহলে ক্যাশ টাকা, সরি ক্যাশ না, চেকের মাধ্যমে দিব। হ্যাঁ, ক্যাশে পরিশোধ, আচ্ছা সমস্যা নেই। এপ্রিলের 20 তারিখ নগদ টাকা পরিশোধ করব। তার কাছ থেকে কিনবো হচ্ছে ডায়াগনস্টিক, এটা হচ্ছে 4টা নেব। ট্যাক্স দিব হচ্ছে নগদ। একটা এক্সপেন্স ক্রিয়েট হয়েছে। এটা তারা কি বুঝাইছে, আমি তার কাছ থেকে সরাসরি প্রোডাক্টটা ক্যাশে পারচেজ করছি। ঠিক আছে, তাহলে এটা গেল আমার ক্যাশ। চেকেরটা বুঝে গেলাম, এক্সপেন্স, বিল, পে বিল, পার্সেল অর্ডার বুঝে গেলাম। এবার আসেন সাপ্লায়ার ক্রেডিটটা বুঝবো, আর ক্রেডিট কার্ড ক্রেডিটটা বুঝবো। ঠিক আছে, ওকে। সাপ্লাই ক্রেডিট করার আগে আমি একটা বিল করব। কনসেপ্ট কিন্তু ওইটাই, বিফোর পেমেন্ট আফটার পেমেন্ট।
বুঝাতে পারছি? এই ইনভয়েসের সময় বিফোর পেমেন্ট আফটার পেমেন্ট ছিল না? মনে আছে? হ্যাঁ? নাকি ভুলে গেছেন? বিফোর পেমেন্টের মানে পেমেন্ট দেওয়ার আগে যদি আপনার ক্রেডিট নোট হইতো, আরেকটা কি ছিল? পেমেন্ট দেওয়ার পরে যদি ক্রেডিট নোট হইতো। ঠিক এটা। কনসেপ্ট কিন্তু এখানেও তাই। মিস্টার মাইক, মে মাসের 1 তারিখ। আইটেম ডিটেইলস এ বাম পাশে ক্লিক করব। 18টা 18টা ভ্যাট হচ্ছে মাল্টি কারেন্সি, মানে 15% ভ্যাট ধরবো। তাহলে কত হয়? 12,420 টাকা। এক্সপেন্সের আন্ডারে এক্সপেন্সটা করলাম, ঠিক আছে? 12,420, তাই তো? আমি এটাকে একটু ওপেন করে রাখবো। 12,420। এখন কয় তারিখে ছিল? ছিল হচ্ছে মার্চের 1 তারিখ, তাই তো? জি। মার্চের 1 তারিখে সেই জিনিসটা ছিল। তো এখন আসেন সাপ্লাই ক্রিয়েট করব। মার্চ মাসের ধরলাম 10 তারিখ। কি নাম ছিল? মিস্টার মাইক। সার্জিক্যাল ইকুইপমেন্ট। ধরলাম তাকে আমি 2টা ফেরত দিছি। মাল্টি কারেন্সি। ওকে। তাহলে এটাকে আমি অন করব। তাহলে আমার কি হলো? একটা সাপ্লায়ার ক্রেডিট হয়ে গেছে। 12,420 টাকার আমার একটা বিল ছিল মে মাসের 1 তারিখে, তাই তো? মে মাসের 10 তারিখে গিয়ে আমার কি সাপ্লায়ার ক্রেডিট, মানে আমি প্রোডাক্টটা ফেরত দিছি কত? 1200 টাকার। টোটাল গিয়ে কত? 1380 টাকার। এবার আসেন, যখন পেমেন্ট করতে যাব আমি বিলটাকে আগে ওপেন করব। বিলটাকে ওপেন করব। ওপেন করে আমার বিলের ভ্যালু ছিল কত? 12,420। এখন আসেন এখান থেকে মেক পেমেন্ট করব। দেখেন কত টাকায় চলে আসছে? 11,040 কেন আসছে বলেন তো? 12,420 থেকে 1380 টাকা কি মাইনাস হয়েছে। কেন মাইনাস হয়েছে? এই যে চেক মার্ক দিছি, দেখেন। যদি আমি আনচেক করে দিই, আনচেক করে দিলে কি এই যে 12,420 আসে না? আবার এইখানে এই যে অ্যাড করে দিব, দেখেন অ্যাড করে দেওয়া মানে কি এই 12,420 থেকে 1380 টাকা কি বাদ হয়ে যাবে। আচ্ছা, পেমেন্ট ডেট 20 তারিখ। সেভেন ক্লোজ। তাহলে আমার এতে করে কি হলো? আমার বিল করলাম মার্চ মাসের 1 তারিখ। 10 তারিখে গিয়ে আমি কিছু প্রোডাক্ট ফেরত দিলাম। সেই প্রোডাক্টটা ফেরত দেওয়ার পরে মার্চ মাসের 20 তারিখে, সরি মে মাসের 20 তারিখে গিয়ে আমি কি করলাম? বিল পেমেন্ট করে দিলাম, তাই তো? বিল পেমেন্ট করে দিলাম। এটা হচ্ছে আমার নরমাল অ্যাকাউন্টিং প্রসেস। এখন ধরেন বিল পেমেন্টের পরে যদি ফেরত আসে, ঠিক একইভাবে যেভাবে আপনাদের সেলস এর সময় বুঝাইছিলাম, ক্রেডিট নোটটা যদি আপনার কি আফটার পেমেন্ট হয়, তাহলে সেই ক্রেডিট নোটটা কি ওইভাবে জীবন্ত অবস্থায় থাকে। পরবর্তীতে যদি ওই কাস্টমার সাথে যদি কোন ট্রানজেকশন করতাম বা ইনভয়েস করতাম, তখন সেটাকে সেটেল করতে হতো। ঠিক এখানে সাপ্লায়ারের ক্ষেত্রেও এটা কি, যদি পরবর্তীতে আফটার পেমেন্ট যদি আপনার কি হয়, আফটার পেমেন্ট যদি আপনার সাপ্লায়ার ক্রেডিট হয়, তাহলে সে সাপ্লায়ার ক্রেডিটটা কি জীবন্ত অবস্থা থাকবে। পরবর্তীতে দেখা যাবে যে ওই সাপ্লায়ারের সাথে অন্য কোনো বিল যখন আমরা করতে যাব, তখন সেই বিলের মধ্যে সেই জিনিসটা কি করতে হবে? সেটেল করে নিতে হবে। ঠিক আছে? এটাই কি প্রসেস, ওই জন্য আর দেখালাম না। সিমিলার কনসেপ্ট যেহেতু।
আপনারা ফাইল নিয়ে কাজ করবেন পুরোটা। ওকে, আচ্ছা ফাইলটা আরেকবার একটু দেখি। আর যদি কোনো প্রোডাক্ট না থাকে সেটাকে সেভ, প্রোডাক্ট আর সার্ভিসের মধ্যে গিয়ে কি করবেন, অ্যাড করে নেবেন কিন্তু। ঠিক আছে, বলে দিলাম, যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে অ্যাড করে নেবেন। সাপ্লাই রিলেটেড ফ্রম এক্সপেন্স। ওকে, আসেন আমরা একটা এক্সপেন্স করব ক্রেডিট কার্ড দিয়ে। অলিভার ডেভিস, অলিভার ডেভিস জুলাইয়ের 1 তারিখে পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড, লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা কিন্তু 10টা, ভ্যাট হচ্ছে এক্সামটেড। আচ্ছা, ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু পারচেজ করতেছে, ভালো করে খেয়াল করেন, ঠিক আছে। জুলাইয়ের 1 তারিখ, এই যে অলিভার ডেভিসের ক্রেডিট কার্ড দিয়ে কি পারচেজ করছে আমরা। এখন এটাকে আমরা একটু ওপেন করে রাখবো। ওপেন করে রেখে এখন যদি ফেরতের অপশন আসে এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তাহলে কিভাবে দেখাবো। প্লাস নিউতে যাব, ক্রেডিট কার্ড ক্রেডিট, কারণ আমি প্রোডাক্টটা পারচেজ করছি হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, তাই তো। জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখে আমি পারচেজ করছি ক্রেডিট কার্ডের মাধ্যমে। নাম হচ্ছে অলিভার ডেভিস। পেমেন্ট ডেটা ঠিক করে নিলাম, এন্ড ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট। এখানে ক্রেডিট কার্ড যে ক্রেডিট করবো মানে ক্রেডিট কার্ডটাকে যে কমাবো সেটা কোন চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে কমাইতে হবে। আমার কাছে ক্রেডিট কার্ড আছে কি একটা না, ক্রেডিট কার্ড আছে কয়টা, একটা, এই জন্য একটাই আমাকে শো করবে। আচ্ছা, তারপরে আইটেম ডিটেলসে যাব, লাইফ সেভিং ইকুইপমেন্ট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ওকে, দিয়ে এটাকে 7 ক্লোজ করব। তাহলে কি হলো, আমরা ক্রেডিট কার্ড দিয়ে একটা প্রোডাক্ট পারচেজ করছিলাম 5,500 টাকা দিয়ে। পরবর্তীতে সেই ক্রেডিট কার্ড দিয়ে যে প্রোডাক্টটা পারচেজ করছিলাম সেটা কোনো কারণে ডিফেক্ট বা আমাদের মান অনুযায়ী হয় নাই, তাহলে সেটাকে আমরা কি করব, কমায় দিব ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে, নট সাপ্লায়ার ক্রেডিট। ঠিক আছে, যখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে প্রোডাক্টটা পারচেজ করবেন তখন সেটা ফেরতটা দিতে গেলেই আপনাকে কি দিয়ে করতে হবে, ক্রেডিট কার্ড ক্রেডিট দিয়ে করতে হবে। আশা করি আমরা এই প্যানেলের প্রত্যেকটা আইটেম আমরা দেখলাম। এবার আর কি দেখার বাকি আছে। করে দিলাম তো, মাত্রই যেটা করলাম। রিকারিং ইনভয়েস এন্ড বিল, রিকারিং ইনভয়েস এন্ড বিল, রিকারিং মানে কি কেউ বলতে পারবেন, এনিওয়ান, রিকারিং। হুম, সবাই এত চুপচাপ হলে কেমন হয়। পুনরায়
জাগ্রত করা মানে রিপিটেডলি কোনো জিনিসটাকে ঘটা, ঠিক আছে? মানে আপনি কোনো ইনভয়েস করতে চাচ্ছেন, মানে আর কি একটা দীর্ঘ সময় ধরে, অথবা কোনো একটা বিল করতে চাচ্ছেন দীর্ঘ সময় ধরে, বারবার সেই কাজটা করা কি আমার জন্য কষ্টকর হবে। এই জন্য আমরা আগে থেকে কি করতে পারি, একটা টেমপ্লেট সেট করে দিতে পারি। সেই টেমপ্লেট অনুযায়ী কি হবে, আমার বিল বা ইনভয়েস গুলা সৃষ্টি হবে, দেন আমি দেখে সেগুলাকে অ্যাপ্রুভ করে ফার্দার প্রসেসিং এর জন্য পাঠাবো। ঠিক আছে, সেটাকে বলা হয় কি রিকারিং ইনভয়েস অথবা বিল। সেটা কোথায় পাবো, গিয়ার আইকনে চলে যাব, রিকারিং ট্রানজেকশন, অথবা নেভিগেশন প্যানেলের ট্রানজেকশন থেকে রিকারিং ট্রানজেকশন যাবে, দুইটাই। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে নিউতে। দেখেন এখানে কত ধরনের আপনি রিকারিং টেমপ্লেট সেট করতে পারেন, জার্নাল, পারচেজ অর্ডার, ক্রেডিট কার্ড, ট্রান্সফার, সেলস রিসিপ্ট, রিফান্ড, ইনভয়েস, এক্সপেন্স, ডিপোজিট, ক্রেডিট নোট, ক্রেডিট কার্ড ক্রেডিট, চেক, নন পোস্টিং চার্জ, ইনভয়েস, এগুলা। ওকে, আমরা একটা ইনভয়েস করব, আপনাদের সাথে যে ফাইলটা দিব সেখানে হচ্ছে একটা রিকারিং ইনভয়েস, একটা কি রিকারিং বিল করতে হবে, দুইটাই সিমিলার প্যাটার্ন। আচ্ছা, দুইটাই সিমিলার প্যাটার্ন। এই যে দেখেন একটা ইনভয়েস, তারপরে ইন্টারভ্যাল বলে দিছে কি মান্থলি এভরি থার্ড মানডে ফর 6 মান্থ, মানে প্রতি মাসের তৃতীয় কি সোমবার, প্রতি মাসের তৃতীয় সোমবার করে এই টেমপ্লেটটা সৃষ্টি হবে কত মাস ধরে, 6 মাস ধরে। তাহলে আসেন আমরা এটাই কাজ করি। এই যে ইনভয়েসটা অটো প্রতি মাসে হয়ে যাবে না, আপনার আগে কি হবে, আপনার ড্রাফট আকারে থাকবে, আপনাকে ওয়ার্নিং দিবে, এই যে আমরা টেমপ্লেটটা সেট করব এখন। ওইটাই হয়ে যাবে হুম, অ্যাক্টিভ হয়ে যাবে সেটাই। ওকে, আমরা টেমপ্লেটের নেম দিব, ধরলাম আমি আপাতত পক্ষে রিকারিং ইনভয়েস দিলাম। কি হলো, বাক্স কপি হয়নি, রিকারিং ইনভয়েস, সোফিয়া লুইস। আচ্ছা আচ্ছা, সোফিয়া লুইস নাই আমার কাছে আপাতত পক্ষে, আমি ইমলি স্মিথ দিয়ে করি, আর অ্যাড করবা। আচ্ছা, এইখানে দেখেন টাইপটা কি, বেসিক্যালি তিনটা প্যাটার্নে আপনি রিকারিং ইনভয়েস সেট করতে পারেন, একটা হচ্ছে শিডিউল, একটা রিমাইন্ডার, একটা হচ্ছে আনশিডিউল্ড। শিডিউল মানে কি, শিডিউল মানে জিনিসটা কি, শিডিউল মানে হচ্ছে আপনি জিনিসটাকে সেট করে দিচ্ছেন। দেখেন তারপর কি বলা আছে, ক্রিয়েট ড্যাশ ডেজ ইন অ্যাডভান্স, মানে এই তারিখের পূর্বে, এতদিন পূর্বে সেই জিনিসটা কি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি রিমাইন্ডার দিই, রিমাইন্ডার দেওয়ার অর্থ হচ্ছে ওই ট্রানজ্যাকশন ডেটটা হওয়ার এতদিন পূর্বে আমাকে রিমাইন্ড সে করে দিবে, ঠিক আছে। আর আনশিডিউল দেওয়া যে কথা না দেয় একই কথা, মানে কোনো কাজই করতেছেন। সব থেকে ইউনিক হইতেছে রিমাইন্ডার, ধরে নিলাম আমাকে 2 দিন আগে সে রিমাইন্ড করবে, ট্রানজ্যাকশনটা ঘটার কদিন আগে, 2 দিন আগে সে আমাকে রিমাইন্ড করবে, ওকে ফাইন। তারপরে এই যে এখানে কাজ, ইন্টারভেল কি মান্থলি, এখানে কয় প্রকারে সেট করা যায়, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, আমরা কি মান্থলি সেট করব। এখানে ডে দেওয়া যায়, ডে দিলে কি ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে দেওয়া যায়, অথবা আপনি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে দেন তাহলে কি আপনার বার গুলো দিতে পারবেন। আমাদের কি ছিল, তৃতীয় সোমবার না, থার্ড সানডে, এই যে কি মানডে, ঠিক আছে। ফর কি এভরি 1 মান্থ, মানে কি প্রতি 1 মাসেই সেটা কি হবে। এখন স্টার্ট ডেটটা কবে, আচ্ছা স্টার্ট ডেটের ক্ষেত্রে বলে রাখি, ব্যাক ডেটে কিন্তু কুইক বুকস আপনাকে রিপিটিং ইনভয়েস করতে দিবে না বা কোনো কিছুই করতে দিবে না। তাহলে আমি ধরে নিলাম যে মার্চের 1 তারিখ থেকে এটা স্টার্ট হবে। এখন আপনি এন্ড চাইলে আপনাকে এটা সেট করে দিতে পারেন নান, বাই, তারপরে আরেকটা কি আফটার, মানে কতগুলো অকারেন্স হবে, মানে কতগুলা ইনভয়েস হবে সেটা আপনি সংগঠিত হবে, সেই অকারেন্সেসটা আপনি বলে দিতে পারেন। অথবা আপনি যদি বাই দেন তাহলে ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। আমি ধরলাম হচ্ছে যেহেতু ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, মার্চ থেকে শুরু হয়েছে, অগাস্ট, ধরলাম অগাস্টের 31 তারিখ পর্যন্ত সেটা কি চলবে, ওকে।
এমন না যে পরে চেঞ্জ করা যাবে না, অবশ্যই চেঞ্জ করা যাবে। ওই যে 2 দিন আগে আমাকে রিমাইন্ড করবে না, তখন আমি রিমাইন্ডটাকে দেখে সেই অনুযায়ী কাস্টমাইজ করে নেব। ভ্যাট জিরো রেটেড ট্যাক্স, ঠিক আছে, আমার সবকিছু কমপ্লিট। সেভ টেমপ্লেট। এই যে দেখেন এখানে চলে আসে কি রিকারিং ইনভয়েস এমজি স্মিথ, টাইপ কি রিমাইন্ডার, মানে সে আমাকে রিমাইন্ড করে দিবে। ট্যাক্সের টাইপ হতে ইনভয়েস, ইন্টারভাল হইতেছে প্রতি মাসে, তারপরে নেক্সট ডেট কবে হবে 3/17/2025, মানে 2025 সালের মার্চ 17 তারিখ। দেখেন তো, তৃতীয় সোমবার না, প্রথম সোমবার 3 তারিখ, দ্বিতীয় সোমবার কত 10 তারিখ, তৃতীয় সোমবার কত 17 তারিখ, তাহলে কি ঠিক আছে, প্রতি মাসের তৃতীয় সোমবার করে হবে। আচ্ছা, কত টাকা 6,000 টাকা। কাস্টমার সাপ্লায়ার নেম হইতেছে ইমপ্লিসমেন্ট। এখন আপনি চাইলে আবার এখান থেকে এডিট করতে পারেন, ড্রপ ডাউন থেকে গিয়ে সেটাকে ইউজ করতে পারেন, ডুপ্লিকেট পজ করতে পারেন, ডিলিট যে কোনো কিছু করতে পারেন। আপনারা এই জায়গার একটা স্ক্রিনশট দিবেন, মানে আপনার রিপিটিং বিল বা ইনভয়েস যাই করেন না কেন এখানেই তো থাকবে। আপনার তো দুইটা দিছি, একটা হচ্ছে রিপিটিং ইনভয়েস, আরেকটা কি রিপিটিং বিল। সেম ভাবে দেখেন, ফর এভরি থার্ড মানডে ফর 6 মান্থ, বুঝাতে পারছি? এইভাবে করে আপনারা কাজ করবেন, এখানে কাজ করে এই জায়গাটার একটা স্ক্রিনশট দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনার রিকারিং ট্রানজেকশনটা ঠিক আছে। ঠিক আছে, কারণ রিকারিং ট্রানজেকশন পিন করার কোনো অপশন নাই। মাল্টি কারেন্সি ইনভয়েস, ওকে, মাল্টি কারেন্সি কোথাও দেখে আসছিলেন কি, আলোচনা হয়েছিল? যে ওই যে অ্যাকাউন্ট ইয়ে করার সময় গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে। পিছনে ভাইরা চুপচাপ হয়ে গেছেন কেন? ওইটা অ্যাক্টিভ করেন নাই। হ্যাঁ, পিছনের সারিতে ভাইরা কি আছেন? জি ভাই, আমরা আছি। ওকে, যাক, আমি তো মনে করতেছি আমি নাই। হ্যাঁ, কিছুক্ষণ পর পর পানি খাচ্ছেন, ঘুম পাচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সি যখন অন করবেন অবশ্যই অবশ্যই আপনার হোম কারেন্সি লক হয়ে যাবে, আর এই অ্যাকাউন্টের জন্য কোনোদিনও অফ করতে পারবেন না। আর কিছু কুইক বক্সে কিছু এক্সট্রা ফিল্ড, এক্সট্রা কলাম, এই জিনিসগুলো আসবে, এগুলাকে মাথায় রেখেই আপনি সেভ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন মাল্টি কারেন্সি কারা ইউজ করে? যারা বেসিক্যালি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, বা যাদের হচ্ছে এক বা একাধিক কান্ট্রিতে যাদের বিজনেস আছে, তারাই বেসিক্যালি কি করে মাল্টি কারেন্সিটাকে কি কাজ করে থাকে। এই যে দেখেন, এখন যদি আমি অন করি এটাকে অন করতে পারবো না, কারণ আমার হোম কারেন্সি কি লক হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনাদের সাথে যে ফাইলটা শেয়ার করব সেটা হচ্ছে মাল্টি কারেন্সি ইনভয়েস। আমার সবচেয়ে 3 জন প্রিয় ক্যারেক্টার, টম ক্রুজ, জেরি, আর হইতেছে মিকি মাউস, ঠিক আছে? 3 জন ব্যক্তির 3টা ইয়াতে আপনারা অ্যাড করবেন। টম ক্রুজ হচ্ছে ক্যাট, মানে কি কানাডিয়ান ডলার, জেরি মার্কুই হইতেছে ইউরো, আর মিকি মাউস হইতেছে পাউন্ড। ওকে, তাহলে সবার আগে মানে আর কি আমার কারেন্সি গুলাকে অ্যাড করতে হবে। কারেন্সি গুলা আমরা অ্যাড করতে কোথায় পাবো? গিয়ার আইকন থেকে অল লিস্টে চলে যাব, সেখান থেকে দেখবেন এই যে কারেন্সি যেটা আগে ছিল না, অন করে আসছি এই জন্য এখানে আসে। এই দেখেন ইউরো অটোমেটিক্যালি নিয়ে নিছে, তাই না? একটা ইউরো আছে। এখন অ্যাড কারেন্সিতে যাব, ওয়ার্ল্ডে সব, বাংলাদেশেরও কিন্তু আছে। ক্যাট পেয়ে গেছি, ক্যাটটা অ্যাড করে দিব। আর কি পাওয়া না। ব্রিটিশ পাউন্ড, তাই না? এই যে বাংলাদেশি টাকা আছে। ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে মাল্টি কারেন্সি, তাহলে এক্সচেঞ্জের একটা কি কনভার্সন রেট আসবে, তাই না? এক মুদ্রা থেকে আরেক মুদ্রায় যেহেতু বিনিময় করতেছে, আমার কি কনভার্সন রেট আসবে। এখন এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনোই কারণ নাই, যেটা কুইক বুকস অটোমেটিক্যালি আপনি যেই সময়ের জন্য করবেন সেই সময়ের কারেন্সি রেটটা কত আছে সে অটোমেটিক্যালি ট্র্যাক করে নেয়। এই যে দেখেন, এই যে লাস্ট আপডেট 18টা 3 বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সে অটোমেটিক্যালি কি করতেছে, আপডেট করে নিচ্ছে।
বুঝাইতে পারছি? এখন আসেন আমি একটা ইনভয়েসের জন্য যাই। টম ক্রুজ এই বান্দাকে নিয়ে কাজ করবে এখন। কাস্টমারে যাব, টম ক্রুজ নাই। এবার এটা কি করব, অ্যাড করতে যাব। এই যে অ্যাড করার সময় একটা খুব ভালো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যখন কাস্টমার গুলো অ্যাড করছিলাম তখন কিন্তু আমাদের কাছে কারেন্সিটা চাওয়া হয় নাই, কিন্তু এখন কারেন্সিটা চাওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে আপনার এই ব্যক্তির বা এই কাস্টমারকে আর অন্য কোনো কারেন্সিতে পরবর্তীতে আর আপনি অ্যাড করতে পারবেন না, সেটাই বলে দিছে আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি, মানে পরবর্তীতে আপনি আর কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। টম ক্রুজ হচ্ছে কিসের, ক্যাট, কানাডিয়ান ডলার, তাই না? ক্লিক করে কানাডিয়ান ডলার। জিনিসটা আমার ঠিক হয় না। কেন ঠিক হয় না? যে আমি ওই লোকের সাথে মানে একই মুদ্রা ইউজ করতে হবে, অন্য মুদ্রা পারবো না। এখন একই মুদ্রায় তাহলে তার সাথে আবার নতুন করে কাস্টমার ক্রিয়েট করে নেবেন। এই যে দেখেন একটা নতুন ছোট করে লেখা আসছে, 1 ক্যাট সমান সমান এত ইউএসডি, তাই না? এই যে কনভার্সন রেটটা মানে 1 কানাডিয়ান ডলার সমান সমান কত ইউএসডি, সেটা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আমরা একটা ইনভয়েস করি। অগস্টের 2 তারিখ, প্রোডাক্ট এন্ড সার্ভিস, নার্সিং কেয়ার, ফিজিক্যাল অকুপেশন। এটা নিব হচ্ছে 8টা, এটা নিব হচ্ছে চিন্তা করলাম যে লোকটা বানাইছে এই সফটওয়্যারটা ট্যালেন্ট না আসলে। আনবিলিভেবল ভাই। আমার তো ইচ্ছা আছে যদি কোনো সময় মানে আর কি বাইরে সেটেল একদম পার্মানেন্টলি হয়ে যায়, কুইক বুকসে গিয়ে কাজ করব। আমার চিন্তা ভাবনা তাই আছে। এরকম বুদ্ধি আমাদের মাথায় আসে না। আমরা সেটা চিন্তা করি না। আমরা মেন্টাল ট্রমা নিয়ে ব্যস্ত 32 ঘন্টা কালগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ, চিন্তা কিভাবে করি লাইন আইটেম, আচ্ছা লাইন আইটেম কি আছে, নাই নাই, এই যে টম ক্রুজ দেখি নিচে তো, এই যে নিচে। এখানে একটু ভালো করে খেয়াল করেন, আমি কি করলাম, ইনভয়েস করলাম। ইনভয়েসের ভ্যালুটা ভালো করে খেয়াল করেন। ইউএসডি তে হলে কত, 1540, কানাডিয়ানে হলে কত, 2056.44। ঠিক আছে, মানে আর কি আপনার যে কাস্টমার সে যদি আপনাকে কানাডিয়ান ডলারে পে করে তাহলে কত টাকা পে করতে হবে তাকে, 2056.44। আর যদি ইউএসডি তে করে তাহলে কি 1050.01। এবার আসেন, জি, এই যে রিসিভ পেমেন্টে যাব, কিন্তু পেমেন্টটা হবে কিন্তু ভাই অবশ্যই কি কানাডিয়ান ডলারে। কারণ ওই যে কাস্টমার সে কে, কানাডিয়ান ডলার, সে তো আপনি তাকে বলেই দিছেন সে আমার সাথে ট্রানজেকশন সকল ধরনের ট্রানজেকশন করবে কানাডিয়ান ডলারে। ঠিক আছে, এই জন্য আসেন আমরা পেমেন্টটা করে ফেলি। 10 তারিখে পেমেন্ট মেথডটা হবে, ধরলাম চেকের মাধ্যমে নিলাম। ওকে, সেভিংস অ্যাকাউন্ট 7 ক্লোজ। ওকে, তাহলে এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো সেলসে। অল ট্রানজেকশন, অল ডেট দিব, কি ছিল, টম ক্রুজ, তাই না? এই যে টম ক্রুজ, এই যে দেখেন ক্যাট সিএ লেখা, পেইড হয়ে কি ক্লোজড হয়ে গেছে। এবার আমরা এটার একটা ইম্প্যাক্ট দেখার চেষ্টা করব। এই যে কনভার্সন ব্যালেন্সের যেটা, সেই ইম্প্যাক্টটা আমরা কোথায় গেলে পাবো, রিপোর্ট সেকশনে। রিপোর্ট সেকশনে যাওয়ার পরে প্রফিট এন্ড লস আমরা জেনারেট করব। এখানে দিব হচ্ছে অল ডেট, রান রিপোর্ট। এই যে দেখেন তো এক্সচেঞ্জ গেইন অর লস, এক্সচেঞ্জ গেইন অর লস কত, 9.84। আপনি এটা লেখার উপরে ক্লিক করেন তাহলে এক্স্যাক্টলি আপনি এই ট্রানজেকশনের রিপোর্টটা দেখতে পাবেন। এই যে দেখেন ডেপ্টরস, তারপরে কি ব্যাংক অফ আমেরিকা, এই যে 9.85, এই যে 9.84, মানে $1 ইউএস ডলারের মাইনাস হয়ে সেটা কি ব্যালেন্স আকারে চলে আসছে।
এক্সচেঞ্জ গেইন আর লস নামে। এইভাবে করে আমরা কি আমাদের প্রত্যেকটা যে মাল্টি কারেন্সি গুলা অবশ্যই আমাদের কি হয় একটা করে মানে আমাদের এক্সচেঞ্জ রেটটা জেনারেট হয়, তাই না? সেই এক্সচেঞ্জ রেটের এক্স্যাক্টলি রিপোর্ট আমরা পাবো হচ্ছে এক্সচেঞ্জ গেইন আর লসে। কথা বুঝাইতে পারছি? ওকে, এটা গেল হচ্ছে আমাদের কাজ। আপনারা ফাইল অনুযায়ী ক্যাড, ইউরো এবং পাউন্ড, এই যে মিকি মাউস একটা কাস্টমার বলা আছে, কাস্টমার বলা মানে কি ইনভয়েস করতে হবে, তাই না? যে জেরি মার্কুই কাস্টমার বলা আছে, তার মানে কি করতে হবে? ইনভয়েস। টম ক্রুজ ইনভয়েস। তাহলে আমি কি বিল দিই নাই? ইচ্ছা করেই দিই নাই, আপনারা বিল ক্রিয়েট করবেন। ইনভয়েস বানাবো তারপরে এই যে ইনভয়েস বানাবেন, তারপরে রিসিভ করলেন, কিসের মাধ্যমে রিসিভ করবেন? এই যে পেমেন্ট রিসিভে যান, ঠিক আছে? এইভাবে করে প্রত্যেকটা ফোল্ডার আছে। এবার আসেন আমাদের যে আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রো অ্যাডভাইজারের বেসিক্যালি এক্সামের গাইডলাইন। অনেক কথা বলবো, আশা করবো আপনারা সবাই ম্যাচিউর, ব্রেন ঠান্ডা রেখে কথাগুলো শুনবেন, ঠিক আছে? ওকে, নাহলে আপনাদের জন্য হিতে বিপরীত হবে। আচ্ছা, প্রথমে লিখে সার্চ করবো হইতেছে কুইক বুকস ইউকে অ্যাকাউন্টেন্ট। কুইক বুকস অনলাইন লিখিত। আচ্ছা, আচ্ছা, এটা কই আছে? অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর অ্যাকাউন্টেন্ট এন্ড বুককিপার। আচ্ছা, আপনারা লিখে সার্চ করবেন কুইক বুকস অনলাইন ইউকে অ্যাকাউন্টেন্ট। তারপরে এটা আসছে অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর অ্যাকাউন্টেন্টস এন্ড বুককিপার, এটাও দিলাম। এটা দেওয়ার পরে এখানে গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট। আমি যে আপনাদেরকে বলছিলাম যে আমরা যে অ্যাকাউন্ট গুলাতে প্র্যাকটিস করব সেটা কি 30 দিন মেয়াদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তাই না? ক্লায়েন্টের অ্যাকাউন্ট 30 দিন পর পর আবার নতুন করে কোম্পানি ক্রিয়েট করে করে প্র্যাকটিস করব। কিন্তু আমার কাছে তো নিজের একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন হিসেবে থাকতে হবে, তাই না? কারণ আমার ক্লায়েন্টের কাছে কি করতে হবে? অ্যাক্সেস নিতে হবে, তাই তো? অ্যাক্সেস নেওয়ার জন্যই তখন আমরা কি এখানে গেট ফ্রি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু একদম ফ্রি। আচ্ছা, গেট ফ্রি অ্যাকাউন্টে যাব, দেখি তারা কোথায় নিয়ে যায়। এখানে আগে আসতে হবে, বুঝছেন? এখন আসতেছে না। এখন আমরা কি করব? এই যে অ্যাকাউন্টেন্ট এন্ড বুককিপারের নিচে এখানে সাইন আপ অপশনে চলে যাব। অনেক চেঞ্জ হচ্ছে ভাই। এই যে দেখেন, এই ইউজার আইডিটা কেন নিছে? আমি মাত্রই কাজ করছি কিন্তু লগ আউট করি নাই, এই জন্যই এটা কি করছে? নিয়ে নিছে। এই আগে থেকে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মাত্র যেটা কাজ করলাম না, ওটার ইমেল এটা। ওকে, তারপর আমরা কি করব? কন্টিনিউতে যাব। এই যে দেখেন, এখানে বলতেছে ইউ অলরেডি হ্যাভ এ কুইকবুকস ফার্ম। আপনাকে বলছে যে কুইকবুকস ফার্ম আপনার আছে অটোমেটিক্যালি, তাই না? এখন আমাকে সাইন ইন করতে বলতেছে। ওকে, এই জায়গাটা কিভাবে আসে আমি আপনাদেরকে দেখাই। আগে অন্যভাবে ছিল তো, একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি। ওই যে আছে। ওকে, আপনারা জাস্ট As a প্রসেসটা kid, দেখবেন। I always had big আমি তো কিছু দূর দেখাইছি, তাই না? প্রসেসটা দেখবেন। আগে এরকম ভাবে অ্যাকাউন্ট ওপেন হতো, এটা আমারই ভিডিও ছিল।
এটা 24 সালের ভিডিও, ফেব্রুয়ারি মাসের। প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, intuit.com UK দিলেও আসবে, ঠিক আছে। সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, এখানে আছে। ক্রিয়েট নিউ কোম্পানি, কেন নিউ কোম্পানি চলে আসছে? আচ্ছা, ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সন, সরি। হ্যাঁ, ওই যে কুইক বুকস ইউকে অ্যাকাউন্টেন্ট লিখলেও আসবে। আসার পরে স্মার্ট অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাকাউন্টেন্টস কুইক বুকস ইউকে, যেটা সেটাতে আমরা ক্লিক করলাম। করার পরে তো আমাদের এরকম ইন্টারফেস আসছে না? তারপর গেট ফ্রি অ্যাকাউন্ট, এই যে গেট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে এইখানে বেসিক্যালি হচ্ছে আপনাদের দেখানোর কথা ছিল, কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, ইউজার আইডি দেখেন, এই যে এইখান পর্যন্ত আপনাদের যখন সাইন ইন করতে যাবেন, ভালো করে খেয়াল করেন, এখানে আমি এই জায়গার পরে এখানে কিন্তু আমার লেখাটা আসছে, আগে কিন্তু আসতো, আমাদের আসে নাই বিধে আমরা চলে গেছি কোথায়, নিচে নিচে সাইন আপ অপশনে। সাইন আপ অপশনে যাওয়ার পরে যখন সাইন আপ করতে যাবেন, যখন কি সাইন আপ করতে যাবেন, তখন উপরে একটা ছোট্ট করে বাটন আছে, ওই যে আপু দেখেছে আর কি, সাইন ইন লেখা, ঠিক আছে, সাইন ইন লেখা আছে। তখন সাইন ইন গিয়ে ওই যে কুইক বুকসের যে পাসওয়ার্ড বা ইয়েতে আছে, সেগুলো দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। তারপরে এই যে ইউজার আইডি, আগে এরকম ছিল ইনটুইটটা, এই যে এই ইমেল, কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে আপনাদের এখানে আসবে। আমার তো অলরেডি ফার্ম ক্রিয়েট করা আছে, ঠিক আছে। আপনাদের আসবে এরকম, প্লিজ এন্টার ইউর ফার্ম ইনফরমেশন, ইউর ফ্রি অ্যাকাউন্ট ইজ অলমোস্ট রেডি। এটা কিন্তু আপনার ফ্রি অ্যাকাউন্ট, খুব সাবধানতার সহিত রাখতে হবে। এখানে মানে আর কি অন্য কোনো মানে আর কি গার্বেজ বানানো যাবে না, আপনার অ্যাকাউন্টিং ফার্মের নাম। অনেকে তার নামের পরে দেয় হচ্ছে কারো ডেজিগনেশন দেয়, কেউ অ্যাকাউন্টেন্ট দেয়, কেউ বুককিপার দেয়, আপনার ফার্মের নাম, ঠিক আছে। তারপরে হচ্ছে ফার্মের নাম দেওয়ার পরে দিতে হবে ফার্মের পোস্ট কোড, ওকে, ফার্মের পোস্ট কোড। আমি এখানে পোস্ট কোডটা দেখাইছি, দেখেন এখানে যেহেতু আমরা করতেছি হচ্ছে ইউকে এর অ্যাকাউন্টেন্ট ভার্সন, মানে গ্লোবাল যে ভার্সনটা সেটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে বন্ধ করে দেওয়া আছে, এজন্য ইউকেরটাই এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এখন ইউকের এই যে আমি যে তিনটা দেখাইছি, এই তিনটা মানে আর কি G11XG বড় হাতে, অথবা আপনার EC1A1BB, এটা দিতে পারেন। এগুলো হচ্ছে পোস্ট কোড, বুঝছেন, মানে ওই এলাকা মানে ইউকের পোস্ট কোড, যে কোনো পোস্ট কোডে দিতে পারেন। সবথেকে বেশি ব্যবহার হয় G11XG। না না, আপনি ইউকের অ্যাকাউন্টেন্ট ব্যবহার করতেছেন, তাহলে এটা ইয়ে করতে হবে। আচ্ছা, এটা লিখবেন, পোস্ট কোড লেখার পরে নাম্বার অফ এমপ্লয় দিয়ে দিলেন, যে কোনোটাই দিবেন, 5 জন বা 10 জন। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে একটু রিলোড নিবে, নেওয়ার পরে এই যে আপনার অ্যাকাউন্টটা কি রেডি। দেখেন এটা হইতেছে হোয়াইট ব্যানার, কিন্তু ভালো করে খেয়াল করেন, এটা কি হোয়াইট ব্যানার না? এটা হচ্ছে আপনার হোয়াইট ব্যানার, অ্যাকাউন্টেন্ট লেখা আছে। এইখানে বেসিক্যালি আপনার এক্সাম দিতে হবে প্রো অ্যাডভাইজার সেকশন থেকে, প্রো অ্যাডভাইজার থেকে ট্রেনিং এ এই যে এই জায়গাটাও কিন্তু আপনাদের আসতে পারে। এই জায়গাটা অর্থ হচ্ছে ওই যে প্রথমে যে আমি আপনাদেরকে ইনটুইট এডুকেশন একটা অ্যাকাউন্ট ওপেন করেছিলাম না, সেখানে তো অন্য কোনো কিছুই আপনার ডিটেলস দেন নাই, শুধুমাত্র কি দিছেন, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছেন। এই জন্য আপনাদের এখানে বলবে তারা প্রোফাইলটা ঠিক করার জন্য। তাহলে প্রোফাইলটা কই ঠিক করবেন, দেখেন প্রসেসটা দেখেন, ওই যে ডান পাশের কর্নারে ওই আইকন, মানে আপনি যে ইমেল ব্যবহার করে এইটা ওপেন করছেন, সেটা আপনার কোথায় দেখা যাবে, ডান পাশের আইকন থেকে। এই যে ডান পাশের যে আইকনটা আছে আপনার লগো চিহ্নিত, সেটাকে দিয়ে ম্যানেজ ইওর ইনটুইট অ্যাকাউন্ট, ঠিক আছে। ম্যানেজ ইওর ইনটুইট অ্যাকাউন্টে যাবেন। আমার এটা নিয়ে ভিডিও আছে আমার ইউটিউবে, ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে,
ম্যানেজ ইউর ইনটিউটিভ অ্যাকাউন্ট, এটা এই যে প্রোফাইলে যাবেন, দেখছেন প্রোফাইলে গিয়ে নামটা দিতে হবে। মিডল নেম কেউ দিবেন না, যদি কারো নাম একটা থাকে ফার্স্ট নেম লাস্ট নেম একটাই দিবেন। ঠিক আছে, মিডল নেম দিলে কিন্তু আপনার সার্টিফিকেটে ওই নামটা শো করবে না। মানে পুরো নাম দিয়ে দিবি, সার্টিফিকেট নাম আছে। না, আপনার কুইক বুকসে আপনি যে এক্সাম দিবেন না, জি সেটা সার্টিফিকেটে তো একটা নাম থাকবে, জি। সেই নামটার জন্য আপনার এখানে লিখতে হবে। মানে এখানে মিডল নেমটা অপশনাল বলছে, মানে মিডল নেমে যদি কোনো কিছু লেখেন সেটা আসবে না আপনার। যদি মিডল নেমের কিছু থাকে আপনার, তিনটা যদি নামের ইয়া থাকে, তখন মিডল নেমটা হয় ফার্স্ট নেমে দিবেন অথবা লাস্ট নেমের মধ্যে দিবেন। ঠিক আছে, যাতে মিডল নেমের মধ্যে কিছু যাতে না থাকে। মানে মিডল নেমটা ফাঁকা রাখবি, হ্যাঁ, ওইটা আপনি ফার্স্ট নেমের ঘরে দেন। ফার্স্ট নেমের লেখা দিতে হবে নাকি? বলতে আমার যে নাম আছে, আমার নাম আপনার নাম কি আছে আগে সেটা বলেন। লিখে দেবো এখানে কি মোহাম্মদ হারুন, ওর লিখবেন হইতেছে ফার্স্ট নেমে, আর রশিদ লিখবেন লাস্ট নেমে। বুঝতে পারছি, মাঝখানে কোনো কিছু দেওয়া যাবে না। দেখেন, তারপরে নামটাকে আমি সেভ করে দেব, মানে আমার এই নামে কিন্তু সার্টিফিকেটটা আসবে। এটা একটু কেয়ারফুলি আপনাদেরকে ইয়ে করতে হবে। ওকে, তারপরে এই যে দেখেন নামটা সেভ হয়ে গেছে। আবার এসে ব্যাকে এসে আবার ওই প্যানেলে এসে রিলোড দিবেন, দেখবেন যে আপনার কুইক বুকস এক্সাম দেওয়ার জন্য আপনার প্যানেলটা রেডি। এই যে বেসিক্যালি দুইটা এক্সাম দিতে হবে, একটা কি অনলাইন কোর্স সার্টিফিকেশন, কুইক বুকস অনলাইন অ্যাডভান্স সার্টিফিকেশন। ঠিক আছে, এই দুইটা এক্সাম, মানে দুইটা এক্সামের প্যাটার্নটা আমি বলে দিই। 50টা করে কোশ্চেন থাকবে, একবার আপনি তিনটা সুযোগ পাবেন। তিনটা সুযোগের মধ্যে আপনাকে 80% মার্কস আনতে হবে। ঠিক আছে, 80% মার্কস আনতে হবে। যদি না আনতে পারেন, তাহলে আপনার 60 দিনের জন্য এই যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের এক্সাম দেওয়াটা লক হয়ে যাবে। আপনি 60 দিনের মধ্যে আর কোনো এক্সাম দিতে পারবেন না। আবার 60 দিন পরে পুনরায় আবার শুরু থেকে দিতে হবে। ঠিক আছে, আর পরীক্ষা হবে সময় মানে এরকম সিস্টেম জি, ওই এক সিটিং এ দিতে হবে। ঠিক আছে, 50টা থাকবে, এর মধ্যে আপনার 80% পাইতে হবে, মানে 40টা আপনার রাইট করতে হবে এমসিকিউ। কোনটার মধ্যে অপশন থাকবে হচ্ছে 5টা, কোনটার মধ্যে 7টা, কোনটার মধ্যে 6টা, ইভেনলি 9টাও থাকে। শেষ করি, আগে এটা শেষ করি তারপরে। এটা হচ্ছে মানে এক্সামে প্রথমটা যদি দেন, তারপরে পরের অপশনটা আপনার খুলে যাবে। এটাও এই যে প্যাটার্নটা, সেটা আপনাদের হচ্ছে শুধুমাত্র এই মানে আর কি যারা এক্সাম দিতে চাচ্ছেন তাদের জন্য, মানে আর কি ফেব্রুয়ারি 28 তারিখের পরে এই সিস্টেমে আর দেওয়া যাবে না। আচ্ছা, ওকে, তাহলে প্রসেসটা বুঝতে পারছেন তো, না? আচ্ছা, ভুল হয় না কিনা সেই চিন্তা করতেছি। কি ভুল কেন হবে? ভুল হওয়ার তো রিজন নাই ভাই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই যেটা ফেব্রুয়ারি সরি মার্চ থেকে যেটা রুলস অ্যাপ্লাই হবে, যতটুকু সম্ভাব্য আমরা জানি গ্লোবাল ভার্সনের মতো আর কি, একটু আপনাদেরকে দেখাবো, তারপরে আমি আমার কথা বলবো। অ্যাজ এর উইশ। এই যে আমি যে বলি যে এই যে এটা হচ্ছে আমার ফার্মের আইডি, এটা হচ্ছে আমার কুইক বুকসে যে আমার নিজের ফার্ম আছে সেই ফার্মের আইডি অ্যাডভাইজার সহনে। এখন এলিট অ্যাডভাইজার হিসেবে আছে। এই যে আমার কারেন্ট টায়ার হচ্ছে এলিট। ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবাল ভার্সন। আসেন ট্রেনিং অপশনে যাব, মানে আপনাদের মার্চের থেকে কি প্যাটার্নে আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে,
এটা হচ্ছে আমাদের সার্টিফিকেশনেরটা পার্ট। এই যে অলরেডি লেভেল 1 পাইছি, লেভেল 2 পাইছি, তারপরে স্পেশালিটি পাইছি হচ্ছে পেরোলটা পেয়ে গেছি। ঠিক আছে, পেরোলটা পেয়ে গেছি। ধরেন আমি একটা এক্সাম দিতে আপনাদেরকে দেখাই, ইনটুইট বুক কিপিং সার্টিফিকেশন, কন্টিনিউ লার্নিং এ যাব। এখান থেকে আমার প্রত্যেকটা লেসন কমপ্লিট করার পরে আমাকে এক্সাম দেওয়ার জন্য টেস্ট আউটে যেতে হবে। দেখেন, ইউ হ্যাভ 1 অফ 2 অ্যাটেম্প রিমেনিং, মানে দুইটার মধ্যে আর একটা আমার রিমেনিং আছে। আমি যখন টেক এক্সামে যাব, জাস্ট প্রসেস গুলা দেখেন। আমাকে একটা থার্ড পার্টি একটা অ্যাপস এর নিয়ে যাবে, সেটা হচ্ছে গ্লিডার। পিছনে ভাইয়া যে কোশ্চেন করছেন না, সেটা মনে রাখেন, আমি পরে অ্যান্সার দিব। হ্যাঁ, এখন ফি জমা দিতে হবে না ভাই? ওই ফিগুলো? মনে রাখেন, যা যা কোশ্চেন হইতেছে ব্রেনে রাখেন। আমি প্রত্যেকটা কোশ্চেন এটা দেওয়ার পরে দিব। ঠিক আছে, আমি এখন কোনো কিছুই দিব না। এই যে ইনটিউট একাডেমি, বাম পাশে দেখেন টার্মস অফ ইউজ, ভালো করে দেখেন। তারপরে অ্যাসেসমেন্ট ইনস্ট্রাকশন, সিস্টেম সেটআপ, অ্যাড ডিটেলস, অ্যাসেসমেন্ট সামারি, স্টার্ট অ্যাসেসমেন্ট। মানে এক্সাম দেওয়ার আগে আপনাকে 1 2 3 4 5টা স্টেপ কমপ্লিট করে আসতে হবে। একটু স্টেপটা দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন আমার লোকেশন, আমার সবকিছু কিন্তু কি সে ট্র্যাক করছে। এখানে বলাই আছে মানে আর কি, ইফ ইউ পাস দিস এক্সাম ইউ উইল রিসিভ ডিজিটাল ব্যাচ। মানে এইখানে সুবিধা আছে। এটা সুবিধা হচ্ছে কি, আমরা তো এখন বলতে পারতেছি মুখে যে আমাদের সার্টিফিকেশন আছে, কিন্তু আমরা কুইক বুকস থেকে সরাসরি লিংক আপ করতে পারতেছি। যখন এই সার্টিফিকেশনটা আসবে, আমরা কুইক বুকস এর যে লিংক, মানে আমরা যেখানে সার্টিফিকেশনটা পাবো, এই যে আমার যে সার্টিফিকেশন গুলো পাইছি না, এগুলো আমি সরাসরি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবো, যে আপনি দেখে আসেন যে আমার এক্স্যাক্টলি আমি যে পাইছি, আপনি ওইখান থেকে চেক করতে পারবেন। এটা মানে একটা ভেরিফিকেশনের সুবিধা হয়েছে। আচ্ছা, ব্যাজ ইউজ কোথায় কোথায় করতে পারবেন, ডেটা শেয়ারিং এর জন্য অনেক টার্মস এন্ড কন্ডিশন তারা দিয়ে দিছে। ওকে, আমরা নেক্সট স্টেপে যাব। এইখানে আপনাকে বলে দিছে দিস অনলাইন টেস্ট ইজ স্টেবল ইন্টারনেট কানেকশন, মানে আপনার ইন্টারনেট কানেকশনটা স্টেবল হইতে হবে। যদি কোনো কারণে আপনার ইন্টারনেট কানেকশন বাফারিং করে, তাতেও কিন্তু আপনার এক্সাম লস্ট হয়ে যাবে। We recommend using Chrome and Firefox web browser for compatibility reason. The exam must be completed in one uninterrupted sitting, মানে এক বসাতেই আপনার শেষ করতে হবে। এবার যতক্ষণ লাগুক ভাই, আমি যতক্ষণ পর্যন্ত মানে যতদিন পর্যন্ত এই গ্লোবাল ভার্সনে যতগুলো এক্সাম দিয়েছি, আমাকে 3 ঘন্টা নিচে নামায় নাই, মিনিমাম 3 ঘন্টা বসায় রাখছে। ঠিক আছে, না ইম্পসিবল, আপনার ফোন আসছে তাতেও আপনার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। মানে বুঝেন, আপনি জাস্ট একটু দেখাচ্ছি। তারপরে ইউ মে ইউজ রেফারেন্স ম্যাটেরিয়াল, ইন্টারনাল রিসার্চ ডিউরিং দিস এক্সাম। ওয়ান, ইউ মে সাবমিট ইউর অ্যান্সার, ইউ উইল নট বি এবল টু রিটার্ন টু দ্য প্রিভিয়াস কোশ্চেন। ইন দিস কেস টেকনিক্যাল ইস্যু টু রিচ আউট দ্য গ্ল্যাডিয়ার টেক সাপোর্ট। ওকে, আমি এগ্রি করে আমি নেক্সট স্টেপে যাব। কি চাইতেছে ভালো করে দেখেন, ক্যামেরা পারমিশন দিলাম। নিচে কি দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, বা আরেকটু সোজা করে নিবেন। মানে যতক্ষণ এক্সাম দিবেন ততক্ষণ এই গোল মানে আর কি রাউন্ড যে সার্কেলটা আছে, সার্কেলের মধ্যে আপনার চেহারা থাকতে হবে। মানে আপনি চোখ ডানে বামে উপরে নিচে কোনো দিকেই সরাইতে পারবেন না। আই এম লুক গুড। তারপরে যে মাইকের পারমিশন দেখেন, অলরেডি কিন্তু ওই যে বাম পাশে কিন্তু চলে আসে না? এই দেখেন আমি কথা বলতেছি, মাইকটা কি বাফারিং করতেছে। যদি মুভিং হয় তাহলে ইটস মুভিং। তারপরে obviously স্পিকারও চেক, ইয়েস আই ক্যান। এরপর এই যে ইনস্টল গ্লাডার প্লাগইন, মানে এই প্লাগইনটা আপনি যতক্ষণ পর্যন্ত এক্সাম দিবেন ততক্ষণ পর্যন্ত ওই যে ক্রোম এক্সটেনশন আছে না, ক্রোম এক্সটেনশনের মতো সেটা আপনার কি এখানে থাকতে হবে। ভাই সব পারমিশনই আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। তারপরে আরো আছে, আরো 2টা স্টেপ। আমি তার সামনে যাব না, সামনে আমাকে এখানে ইনস্টল করতে হবে। আপনাদেরকে বুঝাতে পারলাম মানে এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটবে। মানে সামান্য আমি একবার ইয়ে করার জন্য পেরোলে যখন এক্সাম দিতে বসছিলাম,
তখন মানে আর কি একটু আমার একটা মোবাইল আসে, আমি জাস্ট বাম সাইডে ইয়ে করছি, সাথে সাথে আমাকে এক্সাম দিয়ে বের করে দিয়েছে। বলছে যে আপনি অন্য কোনো হেল্প নিচ্ছেন না। মানে এটা হচ্ছে গ্লোবাল ভার্সনের নতুন আপডেট। আর এই আপডেটটাই ইউকে ভার্সনেও আসার সম্ভাবনা প্রায় 90%। 10% তাদের হাতে রেখে দিলাম। ঠিক আছে? তারপরে গিয়ে অ্যাসেসমেন্ট টেস্ট। বুঝাতে পারছি সিস্টেম? ওকে। আর এখন যেটা পরীক্ষা দেবো আমরা এটাকে মানে না, এটা আশেপাশে হবে।